বাজারে এখন জোর আলোচনা বিষয় এক্সিট পোল। এখন এই সম্পর্কে কয়েকটা কথা বলার জন্যই এই ভিডিও। প্রথম কথা হচ্ছে যে ভোটের লাইন তখনও আছে, সন্ধ্যে 6টা পর্যন্ত ভোট। 6টার সময় লাইনে দাঁড়ানো মানুষগুলো, তাদের যতক্ষণ না ভোট হয় ততক্ষণ প্রিসাইডিং অফিসার তাদের ভোট নিতে বাধ্য। এমন সময় একই সঙ্গে 4-5খানা, যাদের নাম লোকে তেমনভাবে শোনেনি, এমন কিছু সংস্থার এক্সিট পোল একটি বিখ্যাত চ্যানেল তারা প্রকাশ করল। ভোট মেটবার ঘণ্টাখানেকের মধ্যে তখনও গোটা রাজ্যে সমস্ত বুথে ভোট শেষ হয়নি। এই অসাধারণ যোগ্যতা, মেধা, পারদর্শিতা, কুশলতা যারা দেখালেন, এই ধরনের মেধার চাষ যেখানে হচ্ছে, যে মানুষগুলো তার পায়োনিয়ার, আমার প্রথম কথা হলো এদেরকে নোবেল কেন দেওয়া হয়নি এতদিন? এদের যোগ্যতার প্রতি যে অবিচার হলো, এখন তো নোবেল যারা ঠিক করেন তাদের যোগ্যতা প্রশ্নের সামনে দাঁড়িয়ে যাবে। এত প্রতিভাধর ব্যক্তিরা, যারা মানুষের মন, কোটি কোটি মানুষ কি ভাবছে তা মুহূর্তের মধ্যে জেনে যেতে পারে, এদেরকে সেই মর্যাদা দেওয়া উচিত ছিল। এখন আমার একটা পুরনো কথা বলার ইচ্ছে তৈরি হলো যে পেহেলগাঁওয়ে জঙ্গি হানার পরবর্তী সময়ে যখন ভারত সরকার অপারেশন সিন্দুর লঞ্চ করে, এই ফেজে হঠাৎ একদিন রাত্রেবেলা বাংলার সবকটা চ্যানেল, তারপরে দেখলাম সর্বভারতীয় চ্যানেলগুলো তো এক ব্যাপার, গভীর রাত পর্যন্ত অ্যাঙ্কার গলা শিরা ফুলিয়ে বলে যাচ্ছেন, স্টুডিওতে ঠান্ডা ঘরে উপস্থিত কুশীলবরা তারা ঘেমে নিয়ে যাচ্ছেন, যে এক ভয়ঙ্কর আক্রমণের ধারা বিবরণী দেওয়া শুরু হলো, যে ভারত পাকিস্তানকে প্রায় দখল করে ফেলেছে, লাহোরের পতন ঘটে গিয়েছে, করাচি দখল হয়ে গিয়েছে, ইসলামাবাদ পতনের মুখে। পরের দিন আমাদের খবরের কাগজগুলোর হেডলাইন হলো এটা, কিন্তু পরের দিন গোটা পৃথিবী দেখলো ভারতের সংবাদ মাধ্যম কত নিচে নেমে গিয়েছে, যার কোনো অস্তিত্বই ছিল না। সেটাকে বলে কোনো ব্যক্তি মানুষের ইমেজ তৈরি করা যায়, কিন্তু এই ইমেজটা যে মুহূর্তে ধূলিসাৎ হতে পারে। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতীয় সংবাদ মাধ্যমের সম্পর্কে যে ধারণা তৈরি হয় নেতিবাচক, যা আমাদের দেশের অফুরন্ত মানুষের মনের মধ্যেও মিডিয়া সম্পর্কে যে ধারণা তৈরি হয়, সেটাকে তো বহু বছর চেষ্টা করেও ফেরত আনা কঠিন। তাহলে কমপ্লিটলি যে ঘটনা ঘটেনি, একযোগে এতগুলো সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যা প্রচার করলেন, তার পরের দিন সেনাপ্রধানকে বলতে হলো, ধমকাতে হলো যে এ ধরনের বিভ্রান্তিকর প্রচার এরকম পরিস্থিতিতে দেশকে দুর্বল করে, দেশকে শক্তিশালী করে না। তাহলে এই যারা এক্সিট পোল ঘণ্টাখানেকের মধ্যে দিয়ে দিলেন, তারা যে এটাকে বানিয়ে বলছেন, এটা যে কোনো মানুষ এখন বুঝতে পারছেন। তার মানে এটা স্ক্রিপ্টেড, তৈরি করা ছিল। শুধুমাত্র সময়টা বলা ছিল হচ্ছে যে 6টায় ভোট শেষ, 6টার পরেই মিডিয়াগুলোকে ধরাতে হবে, এবং একটি বিখ্যাত চ্যানেল তারা এটা প্রকাশ করলো। সাধারণ মানুষের ধারণাতে কি হলো? সাধারণ মানুষ অনেকেই খতিয়ে দেখলেন না এটা সেই বিখ্যাত চ্যানেলের কথা, তাদের সমীক্ষা, না অন্য কারো সমীক্ষা। আমি নিজে শুনেছি, অনেককে আমাকে বলতে হয়েছে, যেটা ওই বিখ্যাত সংবাদ মাধ্যম তারা করেননি। তারা এটাকে দেখিয়েছেন, প্রমোট করেছেন এই 4টি সংস্থা, নাম না জানা, অখ্যাত,
যাদের কোনো ক্রেডিবিলিটি নেই বাজারে, যার তথ্যের কোনো অথেন্টিসিটি নেই, মন গড়া অপারেশন সিন্দুরের সময়ে যে ঘটনা সংবাদ মাধ্যম ঘটিয়েছিল তেমনই এই ঘটনা ঘটানো হলো, যে মানুষের মনের ওপরে একটা চাপ তৈরি করা। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, একজন বিখ্যাত ডাক্তার কলকাতা শহরের, তিনি সেই রাতে সোশ্যাল মিডিয়াতে লিখলেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি পাকিস্তানের জঙ্গিরা ভারতের মাটিতে কত আক্রমণ, কত জঙ্গি হানা সংগঠিত করেছে, এবং এতদিন বাদে আমি যখন দেখছি করাচির পতন, লাহোর দখল ইত্যাদি, আমি আজকে শান্তিতে ঘুমাবো। লোকটার ক্ষমতা আছে বটে, এটা স্বীকার করতেই হবে। লেখা নেই যেটা, সেটা লিখিত বক্তব্য হলে ওই লোকটির পরে ব্র্যাকেটে লিখতে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম। একে ইঙ্গিত করতে চেয়েছেন। এই বিখ্যাত মানুষটি, তিনি এবারে এই যে ফেক এক্সিট পোল দেখানো হলো, ঠিক এরা যে বক্তব্য উপস্থিত করছেন, ইনিও সেই ধরনের বক্তব্যই উপস্থিত করছেন, অনেকটা মোদি স্টাইলে, ইসবার 400 পার। তাহলে এবারে এখানে তো 400 সংখ্যা নেই, কাজে 200 পার। এখন স্ট্রং রুম নাটক চলছে, মুখ্যমন্ত্রীও পাহারা দিচ্ছেন, বিজেপিও পাহারা দিচ্ছে, আমাদের কর্মীরা তো আগাগোড়াই থাকে। আমরা দুজনের কাউকেই বিশ্বাস করি না, দুজনেই ঠক। একজন বছরের পর বছর ভোটার লিস্টটাকে ত্রুটিপূর্ণ রেখেছে, এবং 14 সাল থেকে বিজেপির হাতে দেশের সরকার। মমতা যেমন থানা কন্ট্রোল করে, রাজ্যের ইলেকশন কমিশন কন্ট্রোল করে, তেমন নরেন্দ্র মোদী বিজেপি কোম্পানি, তারা দেশের সমস্ত স্বাধীন সংস্থা কন্ট্রোল করছে, এখন ইলেকশন কমিশনকেও কন্ট্রোল করছে। তাহলে এটা তাদেরও দায়, কেন 11 সাল থেকে 26 সাল পর্যন্ত সমস্ত মৃত ব্যক্তিদের নাম বছরের পর বছর ভোটার তালিকায় থাকলো। এরপরে তৃণমূলের ছাপ্পা আছে, পুলিশ আমলা তাদের ব্যবহার করা, এমনকি সেন্ট্রাল ফোর্সকেও ব্যবহার করা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে লুটপাটের যে নির্বাচন, তারপরে কাউন্টিং সেন্টার, সেখানে আইপ্যাক, তার উপস্থিতিতে নির্বাচনের কোনো একটি পর্যায়ে সেটা নিরপেক্ষভাবে অবাধ হয়নি। এবারে বিজেপি প্রথম যে ভোটার তালিকার ওপরেই নির্বাচন হচ্ছে, ও ভোটার তালিকা ত্রুটিপূর্ণ করে সেখানে ভোট দেওয়ার বন্দোবস্ত করেছে, আর এখানে বিজেপি অপছন্দের নামগুলো নাম পদবি দেখে বাদ দেওয়ার বন্দোবস্ত করেছে। লক্ষ লক্ষ মানুষকে বাদ দিয়ে একটা নির্বাচন তার ফেভারে নেওয়ার চেষ্টা করেছে। ইলেকশন কমিশন তার নিরপেক্ষতা, এটার এখনো কোনো প্রমাণ মেলেনি। শুধু এটুকু যে ভোটে তৃণমূল ছাপ্পা দিতে পারেনি। ভোটে দিন মানুষ ভোট দিতে পেরেছেন, কিন্তু আমি আগেই বলেছি যে ভোটার লিস্টের ওপরে দাঁড়িয়ে ভোট হয়েছে, সেখানেই বিজেপি ইলেকশন কমিশনকে দিয়ে কতগুলো কাজ তার নিজের পক্ষে যাতে যায়, একটা বিপুল অংশের মানুষ তাদের ভোটাধিকার কেড়ে নিয়ে এই নির্বাচন সংগঠিত করা হয়েছে। এখন কাউন্টিং, তার ফলে এই নিরপেক্ষতার প্রশ্ন যখন উঠছে, আর স্ট্রং রুমের দখলদারি বা তার নজরদারিতে যেভাবে নাটক চলছে, তাতে মনের মধ্যে এই আশঙ্কা তৈরি হয়, বিজেপি তৃণমূল যে ষড়যন্ত্র, যে সেটিং গত 16 সালের পরবর্তী সময় থেকে, অন্তত 16 থেকে 26 যদি ধরি, 10 বছর ধরে চালাচ্ছেন, তাতে আরেকটা নতুন কোনো ষড়যন্ত্র তা হতে যাচ্ছে কিনা এটা নিয়ে তা খুঁজে বার করা দরকার, দেখা দরকার। তার ফলে বাম আইএসএফের যারা কাউন্টিং এজেন্ট হবেন, তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে, ধৈর্যের সঙ্গে, বুদ্ধিমত্তার সঙ্গে, সাহসের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে নির্বাচনী সংগ্রামের এই শেষ ধাপ, তাতে যেতে হবে।
আর একটা কথা বলা দরকার, বাংলার রাজনীতিতে এই সমস্ত আগে কখনো শুনিনি। দেখা যাচ্ছে যে বেটিং চলছে, এসব ক্রিকেটে বেটিং এসছে, এছাড়া প্রচলিত যে সমস্ত জায়গায় এ ধরনের জুয়া হয়, বেটিং হয়, তা তো আছেই। কিন্তু এবার নির্বাচন নিয়ে হচ্ছে, কে জিতবে কে হারবে আমি জানি না। যে এই বেটিংয়ের সঙ্গে যুক্ত যারা, তাদেরও কোনো ইন্ধন আছে কি না এ ধরনের ফেক বানানো মন গড়া বিষয়কে সামনে আনা। মজার ব্যাপার হয়েছে যে এখন অনেক সেফোলজিস্ট তৈরি হয়ে গিয়েছে। কি করে তারা এমন কোনো যন্ত্র আবিষ্কার হয়েছে কিনা আমি জানি না। নরেন্দ্র মোদীকে ইসরায়েল দিয়েছে কিনা, ওর তো নেতানিয়াহু খুব বন্ধু লোক, ট্রাম্প খুব বন্ধু লোক, তো এরা কেউ ওকে সাপ্লাই দিয়েছে কিনা এমন কোনো যন্ত্র যেটা থট রিডিং জানে মানুষের মনের মধ্যে। এবং এখন এআই এর যুগ, মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষ, কনস্টিটুয়েন্সির পর কনস্টিটুয়েন্সি থট রিডিং হবে, আর এআই দিয়ে সেটাকে বিশ্লেষণ করে ফলাফল জানিয়ে দেওয়া হবে। এমন কোনো ডিভাইস পৃথিবীতে আবিষ্কার হয়েছে কিনা আমার জানা নেই। আর এ ধরনের কোনো ডিভাইস নরেন্দ্র মোদীর কাছে, বিজেপির আইটি সেলের কাছে আছে কিনা তাও জানা নেই। কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ভারতের সংবাদ মাধ্যম তার স্বাধীনতা হারিয়ে ফেলছে। গোটা নির্বাচনের প্রক্রিয়াতে দুটো দল ছাড়া বাকি কারো অস্তিত্ব এরা মানুষের কাছে উপস্থিত করেনি। এটা কেন? একটা মিডিয়ার যদি ন্যূনতম নিরপেক্ষতা থাকে, তার নিজের ক্রেডিবিলিটি রক্ষা করার দায়টাও তার। কিন্তু আজকে ভারতের মিডিয়া, বাংলার মিডিয়া যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে উগ্র দক্ষিণপন্থার হাতে ভারতের এবং বাংলার গণতন্ত্র যে ধূলিসাৎ হচ্ছে, তার আরেকটা প্রমাণ হচ্ছে মিডিয়ার সমস্ত স্বাধীনতা কেড়ে নেওয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সংস্থা রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ার্স তার সমীক্ষা অনুযায়ী বলছে 2026 সালে ভারতের স্থান 180টি দেশের মধ্যে 157 নম্বরে নেমে এসছে। এক বছর আগে যেটা ছিল 151, এখন সেটা 157 নম্বর। একইভাবে ভিডেমের মতো আন্তর্জাতিক সংস্থা, তারা এই 14 সালের পর থেকে ভারতে যে ব্যবস্থার মধ্যে আমরা আছি, সেখানে গণতন্ত্র কতটা বিপন্ন হচ্ছে সেটা বোঝাতে গিয়ে বলছে যে এখানে নির্বাচিত স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে। এই দুটো দল বাংলার রাজনীতিকে বিষাক্ত করে তুলেছে। মানুষ তার জীবন জীবিকা, রুটি রুজির সংকটের মধ্যে আছে, আর এরা ধর্মকে ব্যবহার করে তার আড়ালে মানুষকে ছিন্ন ভিন্ন করে, সমাজকে ছিন্ন ভিন্ন করে, গণতান্ত্রিক সমস্ত পরিকাঠামো তাকে ধ্বংস করে এরা একটা কর্তৃত্ববাদী, আধিপত্যবাদী একটা রেজিম, রাজত্ব কায়েম করে রেখেছে। মানুষ যাতে কোনোভাবেই এই বৃত্তের বাইরে না বেরোতে পারে, তার জন্য অন্তহীন নাটক, যে নাটক লেখা হচ্ছে একই জায়গা থেকে, অভিনয় করছে তৃণমূল এবং বিজেপি, আর সেটাকে মানুষের কাছে উপস্থিত করবার দায়িত্ব এই সংবাদ মাধ্যমের, তারা তা করছেন। সব মিলিয়ে বাংলা এই দুটি দলের দ্বারা বাংলা আজকে যথার্থই বিপন্ন। আমরা চাইব যাতে নির্বাচনের শেষ ধাপ কাউন্টিং, এইটা অন্তত যাতে নিরপেক্ষভাবে হয়। রাহুল গান্ধী বেশ কয়েকটি নির্বাচন কমিশন তার কাছে অনেক অসঙ্গতির তথ্য তুলে ধরেন। যে উত্তর তারা করেছেন সেই উত্তর যথার্থ বলে মানুষের মনে হয় না। আমরা জানি না, কাউন্টিং হওয়ার পরে বোঝা যাবে যে এই অসঙ্গতি বাংলার এবারের নির্বাচন সেই নির্বাচনে থাকবে কিনা। কাজেই আমাদের সমস্ত কর্মীদের, বাম, আইএসএফ, তাদের সমস্ত কর্মীদের
অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং ধৈর্য সাহস প্রত্যয় নিয়েই নির্বাচনী সংগ্রামের এই শেষ লড়াই আমাদের লড়তে হবে, বাংলাকে বাঁচাতে হবে।